শতকরা হারে হয়তো কেউ 70 ভাগ পাবে, কেউ হয়তো 3 ভাগ পাবে, কেউ হয়তো 0.23 ভাগ পাবে ভোট, কেউ হয়তো কয়েক লাখ ভোট পাবে, আর কেউ কয়েক কোটি ভোট পাবে। সেই অনুযায়ী যতগুলি দল ভোট পাবে ওই সংখ্যানুপাতিক হারে ওই দলের আসনটা বন্টন করা হবে। আর একটা হলো অসুবিধা যে দল তখন এই কেন্দ্রীয় নেতাদেরকে মনোনয়ন দেবে এবং এই কেন্দ্রীয় নেতারাই বহু বছর পর্যন্ত এইভাবে ক্ষমতায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে আবারও এই এক ধরনের গণতন্ত্র বিরোধী এবং স্বৈরাচারের মতো একটা অবস্থার সৃষ্টি, যে ছোট ছোট দলগুলি যাতে তাদের নেতারা ক্ষমতায় বসতে পারে তার একটা নীল নকশা। আমি এইভাবে বলার জন্য দুঃখিত। এবং এইভাবে তারা এই যুগের পর যুগ নিজেরা হালুয়া রুটি খাওয়ার চেষ্টা করে যাচ্ছে। পিআর পদ্ধতি তথা সংখ্যানুপাতিক হার আর রাজনৈতিক ক্ষেত্রে এটি ব্যবহৃত হচ্ছে যেই দল জাতীয় সংসদের নির্বাচনে অর্থাৎ দলীয় ব্যালট কেবল থাকবে, তারা যত পার্সেন্টেজের ভোট পাবে সেই অনুযায়ী তারা আসন পাবে। কোনো প্রার্থী থাকবে না প্রথম দফার ভোটে, এরপরে দলগুলো প্রার্থী মনোনীত করবে। এই বিষয়টি এসেছে সাম্প্রতিককালে। আর এই বিষয় চূড়ান্ত করে যদি নির্বাচন করতে হয় তাহলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। সংবিধান সংশোধন করার পদ্ধতি আছে দুটো, একটি হলো গণভোট আর আরেকটি হলো পার্লামেন্ট। পার্লামেন্ট এখন নাই, গণভোটে হয়তোবা এটা করা সম্ভব। কিন্তু এই যে নতুন বিষয়টি আসলো, এই বিষয়টির মূলে রয়েছে যখনই আমি দুঃখিত এভাবে কঠিন করে বলার জন্য, যখনই আমরা রাজনৈতিক চর্চার সুযোগ পেলাম তখনই কিছু মাঝারি চাইতে বড় মাঝারি দল আর ছোট দলগুলো এই পদ্ধতি বাস্তবায়নের জন্য লেগে গেলেন। এবং অবাক লাগে যে তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চায় যাতে এই দাবিটি অন্তর্বর্তী সরকার পূরণ করে দেয়। অন্তর্বর্তী সরকারের এই দাবি পূরণ করার এখতিয়ার কিন্তু নাই, কারণ এটাতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। হ্যাঁ, যদি নিয়মতান্ত্রিক সরকার থাকতো আর সংসদ অধিবেশন চলছে না, এমন অবস্থায় নিয়মতান্ত্রিক সরকার অর্ডিন্যান্স জারির মাধ্যমে কোনো কিছু করে। সংবিধান সংশোধন তো বিশাল বিষয়, এটিকে নিয়ে বেশ টানা হেঁচড়া হচ্ছে। এখন আমি যতটুকু রাজনৈতিক জ্ঞান আমার আছে সেই বিষয়ে বলছি। এই সংখ্যানুপাতিক বিষয়টি হলো যে তাহলে কি করতে হবে, ভোট হবে সকল নিবন্ধিত দলের সমন্বিত এক ব্যালটে। অর্থাৎ এই ব্যালটে এখনো প্রায় 54-55টি রাজনৈতিক দল আছে। এক ব্যালটে থাকবে, সকলের দলের নাম থাকবে আর প্রতীক থাকবে, মানুষ প্রতীকের মধ্যে সিল দেবে। যারা শতকরা হারে হয়তো কেউ 70 ভাগ পাবে, কেউ হয়তো 3 ভাগ পাবে, কেউ হয়তো 0.23 ভাগ পাবে ভোট, কেউ হয়তো কয়েক লাখ ভোট পাবে, আর কেউ কয়েক কোটি ভোট পাবে। সেই অনুযায়ী যতগুলি দল ভোট পাবে ওই সংখ্যানুপাতিক হারে ওই দলের আসনটা বন্টন করা হবে। এটা হবে এইভাবে, ধরুন একটি দল 1% ভোট পেল, তাহলে ওই দল 3টি আসন পাবে। যেই দল এই 0.7 ভাগ ভোট পেল তো ওই দল 2টি আসন পাবে। এই ব্যাপারটি এরকম। এখন আসুন, তার অর্থ হলো যে আগে কোনো সংসদ সদস্য মনোনীত হবেন না নির্বাচনের জন্য।
ভোট হয়ে যাওয়ার পর আমার দল মনে করুন এবি পার্টি কত পার্সেন্ট ভোট পেল, সেই অনুযায়ী আমাদের তিনজন দল থেকে আমাদের পার্লামেন্টারি বোর্ড তিনজনকে মনোনীত করলাম এমপির জন্য, তারা গিয়ে শপথ নেবে। ফল যেটা হবে ছোট ছোট দলের ক্ষেত্রে যে ওই দলের সব নেতা তখন এমপি হয়ে যাবে, ভোটের দরকার হবে না। এইটা বাস্তবে একটি অত্যন্ত কঠিন এবং মানুষ এটা বুঝে না, মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয়। আর আরেকটা বিষয় হবে, এই পদ্ধতি যদি চলতে থাকে তাহলে বেশ কয়েক দফার নির্বাচন পর্যন্ত ছোট ছোট দলগুলির ওই নেতারাই বারবার এমপি হয়ে পার্লামেন্টে যাবে। স্থানীয়ভাবে জনগণ যাকে নেতা মনে করে, একটি নির্দিষ্ট আসনে যাকে যোগ্য মনে করে, তাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানানোর, নির্বাচিত করার গণতান্ত্রিক যে পদ্ধতি, পিআর পদ্ধতিতে এটা থাকবে না। এটা পিআর পদ্ধতির একটা অসুবিধা। আর একটা হলো অসুবিধা যে দল তখন এই কেন্দ্রীয় নেতাদেরকে মনোনয়ন দেবে এবং এই কেন্দ্রীয় নেতারাই বহু বছর পর্যন্ত এইভাবে ক্ষমতায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে আবারও এই এক ধরনের গণতন্ত্র বিরোধী এবং স্বৈরাচারের মতো একটা অবস্থার সৃষ্টি হবে যদি এটা মেনে নেওয়া হয়। কারণ আমাদের দেশে গণতান্ত্রিক যে সংস্কৃতি, মন মানসিকতা, চিন্তা চেতনা, এটা আমরা এখনো ভালোভাবে ধারণ করতে পারিনি, ধারণ করি না। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হুমকি ধমকিমূলক যে সকল কথা নির্বাচনের আগেই বলে যাচ্ছেন, নির্বাচনের পরে তারা কি কি বলবেন এটা যে কোনো দলেরও এটা অনুমান করতে পারি আমরা। অতএব এই পদ্ধতি, আপনি কি প্রশ্ন করবেন? হ্যাঁ, আপনার কাছে কি মনে হচ্ছে হঠাৎ করে কেন এই যে আগে আমরা নিশ্চয় আপনার মনে আছে 5ই আগস্টের পরে বিএনপি যখন নির্বাচনের কথা বলেছিল তখন তারা বারবার বলেছে যে নির্বাচনের জন্য একটা দলকে সরাইয়া আরেকটা দলকে বসানোর জন্য এই আন্দোলন হয়নি, গণঅভ্যুত্থান হয়নি, একটা মানে বিচার সংস্কার দরকার। তখন আমরা পিআর এর কথা শুনিনি, হঠাৎ করে কেন এই পিআর এর কথা? যদিও ইসলামিক আন্দোলন নাকি 2008 সাল থেকে বলছে পিআর এর কথা, কিন্তু এগুলো তার কার্যকর হয় না। ইসলামিক আন্দোলনে তো সেভাবে হাসিনাকে দিয়ে কার্যকর করাতে পারেনি। আমরা তো দেখেছি যে হাসিনার সাথেই উনি ছিলেন কয়েক বছর। আমি তো এখনো এবি পার্টিতে আছি, এবি পার্টির আমি উপদেষ্টা এবং এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক। মূলত আমি আমার দলের কথা নয়, আমি রাজনীতি যা বুঝি তা বলছি। এটা হয়েছে যে ছোট ছোট দলগুলি যাতে তাদের নেতারা ক্ষমতায় বসতে পারে তার একটা নীল নকশা, আমি এইভাবে বলার জন্য দুঃখিত। এবং এইভাবে তারা এই যুগের পর যুগ নিজেরা হালুয়া রুটি খাওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেটা আমার দল হোক আর যে কোনো দল হোক। এইভাবে তারা নিজেরা থেকে যাবে এবং তারা দেশের মধ্যে একটা ওই গণতন্ত্র পরিপন্থী একটা পরিবেশ তৈরি করবে। তাদের যখনই মনে করুন এবি পার্টি এখন এই 2% ভোট পেল, তাহলে এবি পার্টি সংসদ সদস্য পাবে 6 জন, তো 6 জন নির্বাচিত হবে। এবি পার্টির এখন এক কাজ করছেন, পদে আছেন এরকম 6 জন নেতা। তো আর 5 বছর পরে আবার যখন আসবে তখন ওই 6 জনই আবার হবে, এর পরের বারে আবার ওই 6 জনই হবে। মূল কথা হলো একটি নির্দিষ্ট আসনে জনগণ যাকে তাদের জন্য যোগ্য, উপযুক্ত, কর্মক্ষম, ভালো নেতা মনে করে, এরকম নেতা তো এই পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে না। এটা বড় অসুবিধা, এটা মাথায় রাখতে হবে। আর যারা অন্যদেরকে দিয়া এই দাবি আদায় করাইয়া নিতে চাও, সেটা তো পদ্ধতি নয়। পদ্ধতি হলো সংবিধান সংশোধন করতে হবে অথবা গণভোট করতে হবে। তো এই দুইটার একটা করে, আর গণভোট করলেও এরপরে
আবার সংসদে 2/3 মেজরিটি নিয়ে এই গণভোটের ফলাফলটা অনুমোদন করা লাগবে। আশা করা যায় যে যদি গণভোট আগে হয় তাহলে 2/3 মেজরিটি অটোমেটিক পাওয়া যাবে, কারণ মূল মালিক জনগণ, জনগণের মতামতকে সংসদ শ্রদ্ধা করবে। মূল বিষয় হলো রাজনৈতিক নেতারা নিজেরা তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য এই পদ্ধতিটা খুব ভালো।